নমস্কার বন্ধু, আপনারা দেখছেন সত্যের সন্ধানে আমার ইউটিউব চ্যানেল। আপনারা জানেন ইতিমধ্যে যে 25,753 জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে। তো আপনাদেরকে সে বিষয়ে কয়েকটি ভিডিও দেখাচ্ছি, তারপর আমি আমার কথা আপনাদের সামনে আমি রাখছি। আমরা তাহলে কোথায় যাব, কি করব, কোথায় গিয়ে বিচার চাইবো যদি বলেন স্যার? 7 বছর পর এসে যদি এই পরিস্থিতি হয় স্যার, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আজকে আপনার বা আপনার ঘরের যদি কোনো লোকের হতো স্যার, সে কোথায় যেত? আপনি বলুন স্যার, আমরা কি করব? আমি জানি অ্যাপ্রুভাল, স্যালারি এগুলো আপনি দেখেন, সবটাই বুঝতে পারছি, কিন্তু আপনার কাছে আমার এই নিবেদন যে আজকে 7 বছর পরে এসে যদি এরকম পরিস্থিতিতে দাঁড়াতে হয় স্যার, এর থেকে তো বারেবারেই বলছি মৃত্যুদণ্ড, স্বেচ্ছা মৃত্যু নয় স্যার। আমাদেরকে ধরে ধরে মারে, আমাদেরকে তৎসত্ত্বেও কনফার্মেশনটাও দেওয়া হলো না স্যার। তো কোথাও কি পূর্ব পরিকল্পনা ছিল আমাদের যে এইভাবে 7 বছর পরে সে আমাদের জীবন অনিশ্চিত করার জন্য আমরা কনফার্মেশনটাও পর্যন্ত পাইনি স্যার? আমরা তাহলে কোথায় যাব, কি করব, কোথায় গিয়ে বিচার চাইবো যদি বলেন স্যার? 7 বছর পর এসে যদি এই পরিস্থিতি হয় স্যার, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আজকে আপনার বা আপনার ঘরের যদি কোনো লোকের হতো স্যার, সে কোথায় যেত? আপনি বলুন স্যার, আমরা কি করব? আমি জানি অ্যাপ্রুভাল, স্যালারি এগুলো আপনি দেখেন, সবটাই বুঝতে পারছি, কিন্তু আপনার কাছে আমার এই নিবেদন যে আজকে 7 বছর পরে এসে যদি এরকম পরিস্থিতিতে দাঁড়াতে হয় স্যার, এর থেকে তো বারেবারেই বলছি মৃত্যুদণ্ড, স্বেচ্ছা মৃত্যু নয় স্যার। আমাদেরকে ধরে ধরে মারতে হবে, এইটুকুই আপনাকে বলতে চাই। আপনি এই বিষয়ে যদি কিছু বলেন। আজকে 7টা বছর কেটে গেছে, আমাদের জীবন থেকে 7টা বছর চলে গেছে। 2 বছর আমি বিবাহিত ছিলাম না, আমার বাচ্চা ছিল না, বা আমার অন্যান্য যারা রয়েছেন সমব্যথীরা, তারাও সেরকম পরিস্থিতিতে ছিল না, কিন্তু আজকে 7টা বছর পর এসে স্যার জীবনের অনেক ত্যাগ সাধনা করে আমরা এই শিক্ষকতা পেশায় এসেছি স্যার। আপনার জীবনেও কোনো না কোনো শিক্ষক ছিলেন, যে জন্য আপনি আজকে এই জায়গায়। তো আপনাকে আমার একটাই কথা বলবার স্যার, 7 বছর বাদে এরকম রায়, এরকম বিচার কি মেনে নেওয়া যায় স্যার? তার পিছনে আরো অনেক অনেক বছরের ত্যাগ সাধনা ছিল স্যার। যদি আপনি কিছু বলেন মানবিক দিকে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যদি কিছু রিকোয়েস্ট করেন যে এরকম হতে পারে না, সবাই মিথ্যা নয়, স্বচ্ছতা আছে স্যার, এখনো সেই জন্য সূর্য ওঠে, সূর্য অস্ত যায় স্যার, কিছু বিচার করুন, এটুকুই বলবো। মহামান্য বিচারপতির কাছে যাওয়ার মতো ক্ষমতা আমার শারীরিক মানসিক বা আমাদের নেই স্যার, কারণ আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে স্যার। কিছু বিচার করুন, আরো বলছি। 7 বছর বাদে এভাবে ঘুরে দাঁড়ানো যায় না স্যার। আমার বৃদ্ধ বাবা মা, কত বাড়িতে মারণ রোগ রয়েছে, তারা কি করবে স্যার? একবার ভাবুন, একটু পৌঁছে দিন। এমত অবস্থায় এরকম ভাবে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস কালেক্ট করবেন না স্যার, কাটা গায়ে নুনের ছিটা দেবেন না স্যার, রক্ত গা যে কবে সারবে জানি না স্যার। প্লিজ কিছু ব্যবস্থা করুন স্যার, আমাদের কথা একটু ভাবুন। আপনাদের ঘরের মা বোনেরা, ভাইয়েরা, তার মধ্যে আছে হয়তো, আমি জানি না আপনার পরিচিত কেউ আছে বা নেই, কিন্তু মানবিক দিক থেকে একটু ভেবে দেখুন স্যার আমাদের অবস্থাটা। চাকরি পাওয়ার 2 বছরের মাথাও যদি আপনারা বলতেন কোনো সংশয় রয়েছে, চলে যান, ঘুরে দাঁড়ানোর সাহস পেতাম, কিন্তু আজ সেই সাহস নেই স্যার। আমরা মরতে বসেছি, মরে গেছি স্যার। যদি কিছু না করেন, অন্তত আমাদের মৃত্যুদণ্ডের ব্যবস্থাটুকু করুন। আর কিছু বলবো না স্যার, এভাবে আর পারছি না। এ অসম্মান, এ অপমান, স্কুলে যাচ্ছি সই করতে পারছি না, ছোট ছোট অসহায় মুখগুলো আমাদের দিকে তাকিয়ে রয়েছে, চোখ মেলাতে পারছি না স্যার। কার দোষে স্যার, কার দোষে? সমস্ত পরীক্ষা দিয়ে আমরা এখানে এসেছি স্যার, আপনারা খুব ভালো মতো জানেন। কোনোবার আরএলএসটিতে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন, আলাদা করে ডকুমেন্টস ভেরিফিকেশন, এগুলো হয়নি স্যার, আমাদের হয়েছে স্যার। অনেক 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 এক্সট্রা পরীক্ষা আমরা দিয়েছি স্যার। তবে কেন, কেন আমাদের এই আর্তনাদ হাহাকার স্যার? কেন 7 বছর বাদে আমাদের এভাবে? ভিডিও দুটি দেখলেন আপনারা। প্রথম ভিডিওটি হলো যে একজন চাকরিহারা শিক্ষিকা, তার আর্তনাদ, যে তারা এতবার ভেরিফিকেশনের মধ্য দিয়ে তাদের যোগ্যতা অনুযায়ী তারা চাকরিটা পেয়েছিল, কিন্তু আজকে তাদের চাকরিটা নেই। ফলে এই যে আর্তনাদ, এই আর্তনাদটা কি সরকারের কানে পৌঁছচ্ছে না? এই আর্তনাদটা কি আধিকারিকদের কানে পৌঁছচ্ছে না? এই আর্তনাদটা কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছচ্ছে না? এই যে তারা এতটা বিপদে পড়েছে, আজকে 7 বছর চাকরি করার পর হঠাৎ করে তারা শুনছেন যে কোর্টের রায়ে তাদের চাকরিটা নেই, যেখানে তাদের কোনো দোষ নেই, যেখানে তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে।
ফলে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যার শিকার এরা, এই আর্তনাদ তাদের। আজকে তারা 7 বছর চাকরি করেছে, তারা কেউ চাকরি পাওয়ার পর বিয়ে করেছে, কেউ চাকরি পাওয়ার পর তাদের সন্তান হয়েছে, কেউ বাড়ি কিনেছে, লোন করেছে, ফ্ল্যাট কিনেছে, লোন করেছে, কেউ গাড়ি কিনেছে, লোন করেছে, তাদের উপর একটা লোনের বোঝা। তারা জানতো না যে তাদের চাকরিটা এইভাবে চলে যাবে, ফলে তারা কেউ অনেক অন্য জায়গার থেকে কাজ ছেড়ে কেউ এসছে, কোনো একটা কেউ হয়তো সরকারি চাকরি হলে পরে সেখানটায় হয়তো সে যেতে পারবে, কিন্তু কেউ অনেকে আছে যারা প্রাইভেট স্কুল কলেজ পড়াতো, সেই জায়গার থেকে তারা ছেড়ে চলে এসছে। ফলে তাদের যা অবস্থা আজকে, তারা বলছে যে এই যে চাকরিটা তাদের চলে গেল, এর থেকে তাদের যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো সেটা তাদের কাছে অনেক বেশি ভালো হতো। তাদেরকে এক কথায় তাদেরকে মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছে। তাদের বক্তব্য যে একজন কাছ থেকে তার রুটি রুজি কেড়ে নেওয়া মানে তার তো মৃত্যুই। তার পরিবার কি করে বাঁচবে, সে কি করে তার জীবন সে অতিবাহিত করবে, তার সন্তানকে কিভাবে সে শিক্ষা দেবে, কি করে তার পড়াশোনাটা চালাবে, সে তার বাড়িতে যে অসুস্থ বাবা মা আছে তাদের চিকিৎসাটা সে কী করে করাবে। এই যে তাদের কষ্ট, এই কষ্টটা কি সরকার দেখতে পাচ্ছে না? যদি যোগ্য অযোগ্য যে আছে, চাল ডাল যে একসাথে মিশিয়ে দিয়েছে, সেটা যদি আলাদা করা যায়, তাহলে পরেই তো যারা যোগ্য তাদের চাকরিটা থেকে যায়। এই একটা ছোট্ট কাজ সরকার করতে পারছে না এদের জন্য। আজকে তাদের প্রতি তাদের কোনো মায়া হচ্ছে না। কিছু অযোগ্য যারা শিক্ষক ছিলেন তাদেরকে বাঁচাবার জন্য আজকে এদেরকে বলি দেওয়া হচ্ছে। এটা কি মানবিকতা? মানবিকতা কি কথা বলে যে আপনি হচ্ছে যে এতজন যা শিক্ষক, যোগ্য শিক্ষক, তাদের চাকরিটা আপনি হচ্ছে যে খেয়ে নেবেন? এটা কি কোনো সম্ভব? আজকে তাদের যে সোশ্যাল যে তাদের একটা যে প্রেস্টিজ ছিল, সেই প্রেস্টিজটুকুও আজকে নেই। তারা মাথা তুলে আজকে সমাজে ঘুরতে পারছে না। অনেকে তাদের দিকে আঙুল তুলছে যে দেখো যাচ্ছে, চাকরি চলে গেছে। তারা স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না যে দিদিমণি মাস্টারমশাই যাদের পড়াতো, যাদের কিছুদিন আগে পর্যন্ত হচ্ছে যে তার কাছে তারা পড়েছে, আজকে সে দুর্নীতির গায়ে তার চাকরিটা চলে গেছে, এমন একটা চিন্তাভাবনা ছাত্রছাত্রীদের মনে আসতে পারে। তারা তো আর জানে না কে যোগ্য কে অযোগ্য। ফলে তারা সেই জায়গাটায় গিয়ে, কাজের জায়গায় গিয়ে তার যে প্রাপ্য সম্মান, একজন শিক্ষক বা শিক্ষিকার যে সম্মান, সেই সম্মানটা তারা পাচ্ছে না। আজকে মনে করুন যে তার পরিবারের সন্তান, তারাও হয়তো ভাবছে যে তার মা বাবার চাকরিটা চলে গিয়েছে, তারা হয়তো কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। ফলে এই যে নানা ধরনের প্রশ্ন, এই প্রশ্নগুলোর যে উত্তর, তার উত্তর একটাই, যে যোগ্য অযোগ্য আলাদা করে যে পরীক্ষা নেওয়া হয়েছিল, যে ওএমআরের মিরর ইমেজ, সেই ইমেজ প্রকাশ করে আদালতের কাছে গিয়ে এপিটোপিট করে বলা যে এরা হচ্ছে যোগ্য, এদের চাকরিটা হচ্ছে যে সঠিকভাবে হয়েছে, এদের চাকরিটা থাকুক, আর এরা হচ্ছে অযোগ্য, এদের চাকরি দুর্নীতি করে হয়েছে, এরা বাদ চলে যাক, তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু সরকার সেই কাজটা করছে না। সরকার বিষয়টাকে আরও জটিল করে তোলার চেষ্টা করছে। ফলে সুপ্রিম কোর্টের একটা বিচার, সেই বিচার হয়ে যাওয়ার পর তার রিভিউ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার সর্বোচ্চ জায়গা। কোনো ডিস্ট্রিক্ট কোর্টে কেউ হারলে পরে সে হাইকোর্টে যেতে পারে, হাইকোর্টে সে হারলে পরে, সিঙ্গেল বেঞ্চে হারলে পরে সে হচ্ছে যে অন্য বেঞ্চে যেতে পারে। কিন্তু সে অন্য বেঞ্চেও হারলে পরে সে সুপ্রিম কোর্টে যেতে পারে, সে চিফ জাস্টিসের কাছে তারপরে যেতে পারে। কিন্তু সেই জায়গাটায় পরাজিত হওয়ার পর নতুন করে আর কোনো জায়গা থাকে না। ফলে এদের বাঁচানোর দায়িত্ব কিন্তু সরকারের। সরকার যদি একটু ইনিশিয়েটিভ নেয় তাহলে কিন্তু এদের চাকরিটা থেকে যায়, এরা সসম্মানে নিজের চাকরির জায়গায় তারা ফিরে যেতে পারে, আজকে মাথা উঁচু করে তারা পড়াতে পারে। আমি অনেক জায়গায় ভিডিও দেখছিলাম, অনেকেই বলছে যে মাস্টারমশাই কত সুন্দর পড়াতো। ফলে ছাত্রছাত্রীদের
আজকে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে যাচ্ছে। এতজন শিক্ষক শিক্ষিকা যদি হঠাৎ করে যদি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, তাদের ক্লাসগুলো কারা নিবে, বাচ্চাদের পড়াবে কে? ফলে শিক্ষা ব্যবস্থার উপর কিন্তু সামগ্রিকভাবে একটা ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা যাতে না হয়, এই যে সামগ্রিকভাবে যে যোগ্য অযোগ্যর যে তালিকা আছে সেটাকে সেপারেট করে দিয়ে আমাদের প্রত্যেকের অনুরোধ সরকারের কাছে যে আপনারা এই কাজটা অন্ততপক্ষে করুন। আর এই দ্বিতীয় ভিডিওটা হলো, আপনারা দেখুন, দ্বিতীয় ভিডিওটা হচ্ছে যে যোগ্য প্রার্থীরা যখন কসবায় ডিআই অফিসে যখন তারা ডেপুটেশন দিতে যায়, সেই সময় যে নৃশংসভাবে পুলিশ তাদের উপর আক্রমণ করে, তাদেরকে যেভাবে মারে, কারো মাথা ফেটে যায়, কারো পা কেটে যায়, কারো হাত ফেটে যায়, এই যে আক্রমণ, তারা যে বলছে যে পুলিশ, একজন শিক্ষিকা বলছে পুলিশ বেছে বেছে সেন্সিটিভ জায়গায় মারছে, যে জায়গাটা দেখানো যায় না। পুলিশ দুদিকে দুহাত ধরে রেখেছে, আর একজন একই জায়গায় বারবার করে প্রহার করছে। কোনো পুলিশ লাথি মারছে পেটের মধ্যে, বুকের মধ্যে লাথি মারছে, কেউ গলা ধাক্কা দিয়ে গলা চিপে ধরছে। এই যে নৃশংসতা, তার প্রতিবাদে শিক্ষক শিক্ষারা, যারা সমাজের মেরুদণ্ড, যারা একটা সময় হয়তো কোনো না কোনো শিক্ষক তো এই পুলিশ অফিসারদেরকেও শিক্ষিত করেছে, কোনো না কোনো শিক্ষক তো এই যে আধিকারিকরা আজকে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে, তারাও কোনো না কোনো শিক্ষক তাদেরকে পড়াশোনা করিয়েছে, জন্যই আজকে তারা কিন্তু এই জায়গাটায় আসতে পেরেছে। ফলে তাদের উপরও কিন্তু এটা দায়িত্ব বর্তায় যে শিক্ষকদের সম্মান রক্ষার দায়িত্বটা কিন্তু সমাজের সকলের। আর এই জায়গাটায় দাঁড়িয়ে পুলিশ যেভাবে সেদিনকার অ্যাকশন করেছে শিক্ষকদের বিরুদ্ধে, সেটা কিন্তু খুবই কলঙ্ক। আজকে শিক্ষকদের উপর এইভাবে লাঠিচার্জ করা হয়েছে, তাদেরকে এইভাবে মারা হয়েছে, তার প্রতিবাদে শিক্ষক শিক্ষিকারা আজকে পুলিশদেরকে তারা গোলাপ ফুল তুলে দিচ্ছে। তারা বলছে যে আপনারা যতই আমাদের উপর আক্রমণ করুন, আমরা সমাজের যে গড়ার কারিগর, আমরা যে আপনারা মারবেন আমাদেরকে তুলে নিয়ে যেয়ে পুলিশ জেলে ধরবেন, আমরা আপনাদেরকে গোলাপ ফুল দিয়ে যে আপনাদেরকে অভ্যর্থনা করব। এটাই যে গান্ধীবাদীর নীতি। সুতরাং আপনারাই বিচার করুন যে এই যে এতজন শিক্ষক শিক্ষিকা কাজ হারালো, তাদের কি কাজ পাওয়াটা উচিত নয়? তাদের কি যোগ্যতা নেই? তারা কি তাদের পরিবার নিয়ে ভালো মতন বাঁচবে? এটা কি তাদের অধিকার নেই তাদেরকে? অবশ্যই আপনারা বিচার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।